প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভারতে মহাকাশ গবেষণা সংস্থার নাম নাসা, ইসরো, ইনস্টার, আর্যভট্ট। উত্তর হবে ইসরো, ISRO, ইসরো। সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শনি, ইউরেনাস, নেপচুন, শুক্র। সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো শুক্র। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। ভারতের উপর দিয়ে প্রসারিত অক্ষরেখাটি হলো নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, মূলমধ্যরেখা, কর্কটক্রান্তি রেখা। পৃথিবীর যে পথে সূর্যের চারিদিক ঘুরে তাকে বলে পৃথিবীর অক্ষ, কক্ষপথ, কক্ষতল, নিরক্ষীয় তল, কক্ষপথ। ভারত এশিয়া মহাদেশের যে দিকে অবস্থিত তা হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দক্ষিণ। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। দ্বিতীয়। ভারতে একটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা। 2 থেকে হচ্ছে অতি সংক্ষিপ্ত যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়? শুক্র। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। পৃথিবীর মেরুব্যাস কত? 12,715 কিমি। সুপ্রাচীনকালে কিসের সাহায্যে দিক নির্ণয় করা হতো? ধ্রুব তারা। পৃথিবীর সর্বনিম্ন স্থানটির নাম কি? মারিয়ানা খাদ। দ্রাঘিমা রেখার অপর নাম কি? দেশান্তর রেখা। কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়? সেক্সট্যান্ট। কোন জ্যোতির্বিজ্ঞানী সৌরজগতের কেন্দ্রে সূর্যের অবস্থান প্রমাণ করে? বিজ্ঞানী কোপার্নিকাস। PM এর পুরো কথাটি পোস্ট মেরিডিয়ান। ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? গোয়া। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কন্যাকুমারিকা। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। অন্তস্থ গ্রহ কাকে বলে? সৌরজগতের যে সমস্ত গ্রহগুলি সূর্যের চারিদিকে অবস্থান করে সেগুলিকে অন্তস্থ গ্রহ বা পার্থিব গ্রহ বলে। উদাহরণ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। ইউরেনাসকে সবুজ গ্রহ বলে কেন, অথবা ইউরেনাসের রং সবুজ কেন? সৌর পরিবারের 7ম গ্রহ হলো ইউরেনাস। সমগ্র গ্রহটি হাইড্রোজেন, হিলিয়াম, মিথিয়াম গ্যাসের সমন্বয়ে গঠিত। তবে ইউরেনাসের বায়ুমণ্ডলের বেশিরভাগ মিথেন গ্যাসের প্রাধান্য থাকায় সূর্য থেকে আগত লাল রঙকে বেশি পরিমাণে শোষণ করে নেয়। সেজন্য ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। জিওড বলতে কি বোঝো? জিওড কথাটির আক্ষরিক অর্থ হলো পৃথিবী সদৃশ্য। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইওড শব্দের অর্থ দর্শন। পৃথিবীর আকৃতির সঙ্গে কমনীয় ন্যাসপাতি আপেলের সঙ্গে কিছুটা মিল থাকলেও পৃথিবীর প্রকৃত আকৃতির সঙ্গে অন্য কোনো আকৃতির মিল নেই। অর্থাৎ এক কথায় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। পৃথিবীর কক্ষপথ ও কক্ষতল কাকে বলে? পৃথিবীর যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের পরিক্রমণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। পৃথিবীর এই কক্ষপথে যে তলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলে। উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য প্রায় 96 কোটি কিমি। মহাবৃত্ত কাকে বলে? পৃথিবীর ওপর কাল্পনিকভাবে অঙ্কিত কোনো বৃত্তের কেন্দ্র বা পৃথিবীর কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করলে তাকে মহাবৃত্ত বলে। এই বৃত্ত দ্বারা পৃথিবীকে 2টি গোলার্ধে ভাগ করা যায়। পৃথিবীর ওপর অঙ্কিত সব অক্ষরেখায় মধ্যে নিরক্ষীয় বৃত্তই সবচেয়ে বড়, সেজন্য একে মহাবৃত্ত বলা হয়। উষা ও গোধূলি বলতে কি বোঝো? সূর্যোদয়ের আগে সূর্যের তির্যক রশ্মি পৃথিবী সংলগ্ন বায়ুমণ্ডলের মধ্যস্থ ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ প্রভৃতিতে বিচ্ছুরিত হয়ে আকাশে যে লাল আভা তৈরি করে তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের সময় সন্ধ্যার আগে আকাশে একই রকম লাল আভা দেখা যায় কে গোধূলি বলে। প্রমাণ সময় কাকে বলে? একটি দেশের ওপর দিয়ে একাধিক দ্রাঘিমা রেখা প্রসারিত হলে সেই দেশের বিভিন্ন অংশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। স্থানীয় সময় এই সুবিধা দূর করার জন্য প্রত্যেক দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত কোনো দ্রাঘিমারেখার সময়কে নির্দিষ্ট সময় ধরে সেই দেশের রেল, বেতার, ডাক, টেলিভিশন, প্রশাসনিক প্রভৃতি কাজ চালানো হয়। এই নির্দিষ্ট সময়কে প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। পর্বতগ্রন্থি কাকে বলে? দুন কাকে বলে? যে উঁচু স্থান থেকে 2 বা তার বেশি পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয় তাকে পর্বতগ্রন্থি বলে। উদাহরণ: পামির গ্রন্থি। প্রায় চেঞ্জ করে লিখবে হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। 4 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের মান 5। গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। গঙ্গোত্রী হিমালয়ের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন। প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী। উত্তরপ্রদেশ এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে। মুর্শিদাবাদের ধুলিয়ার কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে 2টি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নেক্সট, উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে যা জানা লেখো।
ভারতের একেবারে উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি ভারতের উত্তর হাইপেন পশ্চিমে জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ পর্যন্ত ধনুকের আকার অবস্থান করছে। হিমালয় ও কারাকোরাম হলো এখানকার প্রধান পর্বত শ্রেণী। কারাকোরাম পর্বতের গার্ডেন অস্টিন ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ, যা আবার পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। উত্তরের পার্বত্য অঞ্চলে অনেকগুলি হিমবাহ দেখা যায়, যেমন সিয়াচেন, ঝেমু। এই সকল হিমবাহ থেকে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্রের মতো নদীর সৃষ্টি হয়েছে। এই পার্বত্য অঞ্চলে কতগুলি গিরিপথ রয়েছে, যেমন বানিহাল, জজিলা, নাথুলা প্রভৃতি। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সবথেকে উল্লেখযোগ্য পর্বতশ্রেণী হল হিমালয়। হিমালয় কথার অর্থ বরফের গৃহ। হিমযুক্ত আলয়। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টি সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, তার দক্ষিণে হিমাচল ও একেবারে দক্ষিণে শিবালিক। হিমাদ্রি এই অঞ্চলের উচ্চতা সবচেয়ে বেশি। পর্বতশ্রেণীগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারতের নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। মাকুলা, ধবলগিরি পূর্ণ শৃঙ্গগুলো হিমালয়ের এই অংশে অবস্থিত। হিমাচল। হিমাদ্রির দক্ষিণে অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পীরাপাঞ্চল আর হিমাচল প্রদেশের ধওলাধর পর্বতশ্রেণী এই অংশে লক্ষ্য করা যায়। হিমাদ্রি, হিমালয় ও পীরপাঞ্জালের মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা, দার্জিলিং, মৌসুমী, মানালি, নৈনিতাল, সিমলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বহু পর্যটক প্রতি বছর এই পাহাড়ি শহরগুলোতে বেড়াতে আসেন। শিবালিক। হিমাচলের দক্ষিণে অবস্থিত শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেহরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাটকই বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। নেক্সট, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সম্পর্কে আলোচনা করো। উত্তরের সমভূমির দক্ষিণে অবস্থান করছে ত্রিভুজের মধ্যে দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকে পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পর্বত। পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আড়াইমালা ও পালনি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। নেক্সট, প্যারা চেঞ্জ করে লিখবে। সমগ্র অঞ্চলটিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 1. মধ্যভাগের উচ্চভূমি। খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে গঠিত এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপ্তি নদীর সৃষ্টি হয়েছে। এই দুটি নদী পশ্চিম দিকে বেয়ে গিয়ে খামবাত উপসাগরে পড়েছে। 2. পূর্ব ভারতের উচ্চভূমি। এই অঞ্চলে সোনারপুর, বাঘেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী, দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই দুটি নদী বঙ্গোপসাগরে পড়েছে। 3. দাক্ষিণাত্যের মালভূমি। এই মালভূমি উত্তর ও উত্তর পূর্ব বিন্ধ্য মহাদেব, মহাকাল পর্বত, পূর্বে পূর্বঘাট ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হলো গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ভূগোলের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা কিন্তু সংগ্রহ করে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।